আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 8। জানি অনেকটা দেরি করে ফেলেছি আবারও। আমরা আমাদের মেইন চ্যানেলের জন্য, যেটা হচ্ছে ইভিএফ ভাই, ওই চ্যানেলের জন্য আমরা বরিশাল শুটে গিয়েছিলাম, এই জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি দেখেছি আমাদের আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন কবে এপিসোড 8 আসবে। তো আপনাদের আগ্রহ দেখে আমি সত্যি খুবই খুশি হয়েছি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমাদের এই শোটা এত দূর পর্যন্ত চলবে। দেখতে দেখতে আজ পর্ব 8 চলে আসছে আমরা। আশা করি আপনাদের সাথে আরো অনেক অনেক পর্ব আমরা শেয়ার করব। এবং আপনারা যদি আমাদের সাথে আপনাদের লাইফে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের জিমেলের মাধ্যমে আপনারা ঘটনা শেয়ার করতে পারেন। আমাদের জিমেলটি হচ্ছে ebfbhai@gmail.com, যেটি দেওয়া আছে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে। সো এখানে আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন। এবং অনেকে কমেন্টে বলেছেন যে আমার ঘটনা কই ভাই, আমার ঘটনা কই। আসলে ভাই, সবার ঘটনা এক এপিসোডে নেওয়া পসিবল হয় না, তবে আমি চেষ্টা করি ঘটনা পিক করার জন্য। এবং অনেকের ঘটনা হয়তো মিস হয়ে যায়, তবে সেটা নিয়ে আফসোস করার কিছু নেই, সেটা পরবর্তী কোনো এপিসোডে অবশ্যই শেয়ার করব। তো আমি আছি ফারহান আপনাদের সাথে। এখন আপনারা দেখছেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 8। তো বাড়তি কথা না বাড়িয়ে আজকের পর্বের প্রথম ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আমার নাম তুহিন। আমার মা যখন মারা যায় তখন আমি 8 মাসের। মা মারা যাওয়ার পর দাদা বলল যে আমি কার সাথে যেন বসে বসে কথা বলতাম। আবার কখনো কখনো হেঁটে হেঁটে পুকুর পাড়ে চলে যেতাম এবং কবরস্থানেও চলে যেতাম। কিন্তু আমি হাঁটতাম কি করে? কারণ তখন আমি 9 মাসের বাচ্চা। শুনেছি আমি দেয়াল ধরে হাঁটতাম, কিন্তু অত দূর আমি হেঁটে যাব কি করে? আবার একদিন আমি নাকি হাঁটতে হাঁটতে ছাদে চলে গিয়েছিলাম। তারপরে আমি নাকি ছাদ থেকে আবার কবরস্থানে গিয়ে কার সাথে কথা বলতাম। আমার এই অ্যাক্টিভিটি দাদা লক্ষ্য করে। আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। কবিরাজ আমাকে দেখে বলল আমাকে জিন আসর করেছে। সেই কবিরাজ কিছু করতে পারবে না, বলল বড় একটা কবিরাজের কাছে যেতে। আমার কাছে নাকি 16টা জিন আছে। এই কথা শুনে আমাকে নিয়ে যায় ঢাকায়। ঢাকায় একটা পীরের কাছে নিয়ে যায়। তারপর আমাকে তার কাছে নিয়ে বসায়। তারপর আমার হাতে আতর লাগিয়ে দেয়। আমার কনিষ্ঠ আঙ্গুল চেপে চেপে ধরে বলে আমি কে। তখন আমার সাথে থাকা জিনগুলা বলতে থাকে আমার নাম আবু বক্কর, আমার নাম আলম। এরকম ভাবে আমার ভিতরে জিনগুলা তাদের নাম বলে। তারপর হুজুর বলে তুই একে কেন আসর করছিস? তখন জিনগুলো বলে আমরা সেদিন ঘুমাচ্ছিলাম, সেদিন সে খেলতে গিয়েছিল, তার খেলার জন্য আমাদের ঘুম ভেঙে যায়, তারপরে ওকে আমরা আসর করেছি। তারপর হুজুর বলে খুব ছোট একটা ভুল মনে করে তোমরা একে ছেড়ে দাও। জিনরা বলে আমরা একে ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদেরকে 2টা করে মুরগি দিতে হবে, তাহলে আমরা একে কোনো ক্ষতি করব না। তারপর আমার দাদা 2টা করে মুরগি দিয়ে দেয়। তারপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ তুহিন ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। সত্যি বলতে ঘটনাটা বেশ অদ্ভুত ছিল, অদ্ভুত রকমের ভালো লেগেছে আমার ঘটনাটা পড়ে। কারণ একটা মানুষের সাথে 16টা জিন, এই জিনিসটা আসলে অনেকটাই অদ্ভুত। এগুলা এক্সপ্লেন করা যায় না। কিছু মানুষ হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এগুলা হয়, এগুলো সত্যি। দোয়া করে আপনি সুস্থ থাকুন, আপনার সাথে আর কোনো কিছু যেন না ঘটে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। আমার নাম মুহিত খন্দকার। আমি কুষ্টিয়া জেলায় থাকি। আমার নানার বাড়ি হচ্ছে পাবনা জেলায়। অনেক বছর আগে সেখানে একটা রহস্যময় ঘটনা ঘটেছিল। ঘটনাটি ঘটে 1980 কিংবা 1981 সালে। ঘটনাটি আমার মা আমাকে বলে। আমার মায়েরা মোট 9 ভাই বোন। তখন পাবনায় অনেক বড় হাট বসতো। নানা তখন নিয়মিত হাটে যেত বাজার করতে। তেমনি একদিন সন্ধ্যার পর রাতে নানা হাটে গেল। নানা হাট থেকে বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। যেহেতু সেই দিন নানা দেরি করে হাটে গিয়েছিল, তাই বাজার শেষ করতে করতে 11টা বেজে গিয়েছিল। তখন আবার হাট থেকে বাড়িতে আসতে একটা শর্টকাট পথ ছিল। হাটের কাছে একটা গোরস্থান ছিল। সেই গোরস্থানের পথ দিয়ে গ্রামের লোকজন বেশি একটা চলাচল করতো না। ওই রাস্তা নিয়ে গ্রামের লোকেরা বলাবলি করত অনেক খারাপ জিনরা নাকি ওখানে বাস করে। ওই রাস্তা দিয়ে যেই নাকি বেশি রাতে আসতো তার নাকি কোনো না কোনো বিপদ হতো। কিন্তু আমার নানা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাই খারাপ জিনকে ভয় পেত না। রাস্তায় বাঁশঝাড় আর বড় বড় গাছ ছিল। সেদিন হাট থেকে বাড়িতে যেতে অনেক দেরি হওয়ার জন্য ওই রাস্তা দিয়েই নানাকে আসতে হয়েছিল। এমনিতে নানা ওই রাস্তা দিয়ে এত রাতে বেশি একটা আসতো না। তখন গ্রামে লাইট ছিল না,
পথ ছিল অন্ধকার, কিন্তু ওই পথ দিয়ে আসার সময় কিছু হয় নাই। তারপর বাসায় গিয়ে আমার নানা নানিকে ইলিশ মাছ কাটতে বলে, নানি মাছ কেটে রান্না করে রাখলো পরের দিন সকালে খাওয়ার জন্য। রান্না করে মাছ গামলায় ঢেলে বাড়ির একটি বেডরুমে রেখে দিয়েছিল। ওই রুমে আমার ছোট খালা ঘুমিয়েছিল, যার বয়স ছিল মাত্র 15 দিন। পরের দিন ভোরে তারা ঘুম থেকে উঠে দেখলো ছোট খালা মারা গিয়েছে। তারা খুবই কষ্ট পেয়েছিল এবং অবাকও হয়েছিল, কারণ তার তো কোনো রোগও ছিল না, আগের দিন রাতেও ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কিভাবে মারা গেল? পরে গ্রামের প্রতিবেশীরা বলল যে অত রাতে ওই পথ দিয়ে আসা ঠিক হয়নি, হয়তো গোরস্থান থেকে কোনো খারাপ জিন ইলিশের ভিতরে ভর করেছিল, আর ওই ইলিশ রান্না করে ওই ঘরে রাখা ছিল, ওই জিনই হয়তো তাকে মেরে ফেলেছে। ভাইয়া, এটা ছিল আমার মায়ের কাছে শোনা সত্য রহস্যময় একটি ঘটনা। ঘটনাটি খুবই আসলে কষ্টদায়ক, এবং যে আসলে কিভাবে কি হয়েছিল, আসলেই কি যে আপনার নানার সাথে কোনো জিন এসেছিল নাকি অন্য কোনো কিছু ছিল, আমরা অত ব্যাখ্যাতে না যাই, যা ঘটেছিল সেটা আল্লাহই ভালো জানে। তো আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আমার নাম সৌরভ। আজকে আমি যেই ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছিল। তখন আমার বাবার বয়স 13 কিংবা 14 বছর। তো বুঝতেই পারছেন ঘটনাটা অনেক আগের। তখন আমার বাবা গ্রামের বাড়িতে থাকতেন। বলে রাখা ভালো, গ্রামের বাড়ি হওয়ায় বাড়ি থেকে ওয়াশরুমের দূরত্ব ছিল অনেক বেশি। একদিন রাতে যখন প্রায় 10টা থেকে 11টার মতো বাজে, তখন আমার বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হন। আমার বাবা যে পথ দিয়ে ওয়াশরুমে যাবে সেই পথের পাশে একটি ছোটোখাটো ভাঙ্গন ছিল, যেখানে মানুষ ময়লা আবর্জনা ইত্যাদি ফেলতো। তো যখন যাওয়ার পথে সেই ভাঙ্গনের সামনে আমার বাবা পৌঁছায়, তখন তিনি দেখতে পেলেন কি যেন একটা ভাঙ্গনের পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তিনি ভাবলেন হয়তো তার মতনই একজন ওয়াশরুমে যাচ্ছে। তো আমার বাবা তখনই ওই ব্যক্তি বা ওই অবয়বের কাছে পৌঁছালো। তখন তিনি দেখতে পেলেন অবয়ব বা ব্যক্তিটা একটি সুন্দরী মেয়ে, যার একটি পা নেই। সে ভাবল এত রাতে একটি মেয়ে এখানে কি করছে, তাও আবার তার একটি পা নেই। তার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মেয়ে না, এটা কোনো জিন বা পরী হতে পারে। এটা ভেবে সে আর এগোলো না, পিছনে ঘুরে বাড়ির দিকে এক দৌড় দিল। পরের দিন সকালবেলা সবাইকে এই ঘটনা জানানোর পর বেশিরভাগ মানুষই বলল এটা ছিল একটি দুষ্ট পরী যে মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করত। তাই একজন হুজুর দোয়া কালাম পরে তার একটি পা কেটে দিয়েছিল। তারপর থেকে আমার বাবা আর কখনো রাতে একা বাহিরে ওয়াশরুমে যাননি। ধন্যবাদ সৌরভ ভাই আপনার এই অদ্ভুত ঘটনাটি শেয়ার করার জন্য। ঘটনাটি আসলে আমার কাছে বেশ ভালোই লেগেছে, বিকজ মানুষের জীবনে কত কিছুই না ঘটে যা আমরা আসলে জানতেও পারি না, আবার অনেক সময় বিশ্বাসও করি না, কিন্তু যখন আবার আমাদের সাথে ঘটে তখন সেটার ব্যাখ্যা আবার আমাদের কাছে থাকে না। তো প্রিয় দর্শক, পর্বের এই পর্যায়ে বলতে চাই, যারা আপনারা ঘটনা শেয়ার করতে চান আমাদের সাথে, তারা আমাদের জিমেলের মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন। দ্যাট ইজ evfbhai@gmail.com, যেটা দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে এবং স্ক্রিনে। আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম অদ্ভুত ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন যদি চান আপনারা, এবং ঘটনা শেয়ার করার সময় অবশ্যই আপনাদের ডিটেলস এবং ঘটনাটি গুছিয়ে লেখার চেষ্টা করবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম সিয়াম, আমাদের বাসা রংপুর শহরে। ঘটনাটি ঘটেছিল আমার ছোট বোনের সাথে। তার বয়স 9 বছর। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং প্রতিদিনই কুরআন শরীফ তেলাওয়াত করে। ঘটনাটি এখন থেকে বেশি দিন আগের নয়। সেদিন আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল। আমরা এবং আমার বড় চাচারা একই বাসায় থাকি। ওনারা 4 তলায় আর আমরা 3য় তলায় থাকি। সেদিন এশারের পর মা বাবা আমার বড় চাচার বাসায় গিয়েছিল। আমি বাসায় ডাইনিং রুমে প্রাইভেট পড়তেছিলাম। ঘরে আমার ছোট বোন একা ছিল এবং ও আমার বেডরুমে শুয়ে মোবাইল দেখছিল। পাশে আমার বাবা মায়ের বেডরুম। ও পানি খেতে পাশের ওই রুমে যায়। রুমের বাতি ছিল বন্ধ, তাই রুমে হালকা আলো ছিল। তখন ও নাকি দেখেছিল যে আম্মু রুমে ড্রেসিং টেবিলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বাসায় তো তখন কেউ ছিল না, আর আমি তখন প্রাইভেট পড়ছিলাম। ও আম্মু আম্মু বলে ডাকতে থাকে, কিন্তু আম্মু সাড়া দেয় না। ও একটু ভয় পেয়ে দ্রুত রুমের বাতি অন করে। তারপর আবার ওই দিকে দেখে, কিন্তু কাউকে আর দেখতে পায় না। ও ভয় পেয়ে দ্রুত আমার চাচার বাসায় চলে যায়। তারপর 2 দিন পর
ওর জ্বর এসেছিল। 3 দিন জ্বর ছিল, শীতের দিন, তাই সবাই ভেবেছিল ঠান্ডা লেগে জ্বর হয়েছে। 3 দিন পর সুস্থ হয়, কিন্তু কিছুদিন পর আবার জ্বর আসে। আর ও সবসময় ভয় থাকে ওই ঘটনার পর থেকে। ওর মনে হয় ওকে নাকি সবসময় কেউ দেখছে। রুমে হাঁটার সময় মনে হয় ওর পিছনে কেউ আছে। যেমন বাথরুমের উপরে সানসেট থেকে অনেক সময় ও নাকি ওর চারপাশে গরম হাওয়া অনুভব করে। এরপর ওর মক্তবের হুজুরের থেকে গা ঝেড়ে নেয়। তবে এখনও নাকি মাঝে মাঝে মনে হয় যে ওর পিছনে কেউ আছে, কেউ ওকে দেখছে। ও প্রতিদিন মক্তবে যেত, কোরআন পড়তো এবং মসজিদের বারান্দায় হুজুর ওকে পড়াতো। একদিন মক্তব শেষে ও হুজুরের জায়নামাজ রাখতে মসজিদের ভিতরে যায়। ওখানে ও দেখে শেষ কাতারে কোনো একটা আকৃতি কালো কাপড় দিয়ে ঢাকা। ও ভয় পেয়ে দ্রুত বাইরে চলে আসে। তখন ওইখানে কেউ থাকার কথা ছিল না। মক্তবের সকল বাচ্চারা বাড়ি ফিরছিল। ও হুজুরকে বলে, কিন্তু হুজুর বলে ভিতরে কেউ ছিল না তখন। এই দুইটা ঘটনার ব্যাখ্যা আমার কাছে নাই। আসলে ব্যাখ্যা তো আমার কাছেও নাই, তবে আমার যতটুকু মনে হয় যে আপনাদের বাসায় হয়তো কোনো জিন আছে বা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে, হতে পারে অনেক কিছুই। আমি বলবো যে আপনারা অতি দ্রুত কোনো ভালো হুজুরের কাছে যান, ভালো পরামর্শ নেন এবং জানার চেষ্টা করেন যে আসলে ঘটনাটি কি, এরকম কিছুর প্রভাব আছে কি না। ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য সিয়াম ভাই। তা আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আমার নাম তাউন, আমি চট্টগ্রামে থাকি। এই ঘটনাটা আমার চাচির সাথে ঘটে। এই ঘটনা ঘটেছে আজ থেকে 5 বছর আগে। আমাদের বাসার পাশে একটা পুকুর আছে। সেই দিন সেখানে সবাই মাছ ধরছিল। আমার চাচি তা দেখার জন্য পুকুর পাড়ে যায়। পুকুরের পাড়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মনে হয় তাকে কেউ ধরে রেখেছে। তাই তিনি ভয়ে ঘরে চলে আসে। সারাদিন তিনি ভালো ছিলেন, কিন্তু মাগরিবের আজানের সময় মাথা ঘুরিয়ে পড়ে যান। ওনাকে আমার আম্মু এবং আমার অন্যান্য চাচিরা সবাই মিলে হুঁশ ফেরান। হুঁশ ফেরানোর পর সে অনেক অদ্ভুত আচরণ করে। তিনি একাই একটা বড় বিস্কিটের প্যাকেট শেষ করে দেন। সবাই বুঝে গিয়েছিল যে তাকে কোনো জিনে আসর করেছে। তখন সবাই লক্ষ্য করে তার হাতে এবং পায়ের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, এবং তিনি কাপড় খুলে ফেলতে চাইতেন। তাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর তার সাথে যে জিনটি ছিল তাকে বিভিন্ন দুয়ার মাধ্যমে একটি বোতলে বন্দি করা হলো। তারপর ওনাকে বাসায় আনার পর উনি বললেন যে সে একটা স্বপ্ন দেখেছেন তার ছেলেকে, অর্থাৎ আমার চাচাতো ভাইকে, 2টা জিন সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলতেছে। তো ঘটনাটি এই পর্যন্তই ছিল। আমার কাছে ভালো লেগেছে ঘটনাটি, অদ্ভুত রকমের ভালো লাগা বলে এটাকে। আমার যতটুকু মনে হয় যে এই জিনটা আসলে একটা বদ জিন ছিল এবং পুরুষ জিন ছিল। ইভেন আমার বড় মামির সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তখন আমি ছোট ছিলাম। তো আমার বড় মামার যে বাড়িটা ছিল সেটা ছিল আসলে একটু জঙ্গলের মধ্যে, এবং আশেপাশে হিন্দুদের বাড়ি ছিল, এবং তাদের বাড়ির সামনে একটা বড় বাঁশঝাড় ছিল। তো আমার বড় মামি একদিন সন্ধ্যাবেলায় মাছ ধোয়ার জন্য পুকুর পাড়ে যায়। তো মাছ ধুয়ে সে নর্মালি রান্না করে আসে। তো হঠাৎ করে তার মাথা ঘুরে যায়। তারপর থেকে তিনি অদ্ভুত আচরণ করতে থাকে। তিনি কাঁচা মাছ পর্যন্ত খেয়েছিলেন। তিনি মানে পাগলের মতো আচরণ করা শুরু করে, যেটা আসলে সাধারণ কোনো মানুষ করে না। তারপর তাকে হুজুর টুজুর দেখানো হয়, তারপরে সে ভালো হয়ে যায়। এবং তাদের বাড়ি নিয়ে আরেকটা ঘটনা আছে যেটা আমি নিজে দেখেছিলাম। আসলে তাদের বাড়িটা যেখানে ছিল সেখানে ছিল আগে হিন্দু পুরাণ হতো না, ওই জায়গাটা ছিল। ওই জায়গার উপরে তারা বাড়ি করেছিল। তো আমি তাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তাদের বাড়ির সামনে বসার জন্য একটা জায়গা ছিল। তো আমি এক পাশে, আমার বড় মামা আরেক পাশে। আমি যেই অ্যাঙ্গেলে বসেছিলাম সেই অ্যাঙ্গেল থেকে বড় মামাদের যে বাড়ির দরজা ছিল, মেন দরজাটা রাস্তার সাথে, সেটা পুরো দেখা যেত। বসে বসে তাদের কথা শুনছিলাম। তো কথা শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো আমি কথা শুনতে শুনতে হঠাৎ আমার চোখ গিয়ে পড়ে ওই মেন দরজার দিকে, মানে বাড়ির মেন গেটে। তখন আমি দেখতে পাই যে ওই গেটের ওইখানে 5টা অবয়ব দাঁড়ানো, সাদা কাপড় পরা। মানুষ মারা গেলে মুদ্দারের গায়ে যেরকম কাফন পেঁচানো থাকে, মাথায় যেরকম পেঁচানো থাকে, সেম ওই রকম। একজন একটু ছোট, একজন একটু বড়, মানে ছোট বড় মাঝখানের জন্য অনেক লম্বা ছিল। তো আমি সেটা দেখে সত্যি অনেক ভয় পেয়েছিলাম। আমি আমার বড় মামাকে জড়ায় ধরছিলাম ভয়ে। আমি দেখেছিলাম মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তখন আমি আঙুল দিয়ে ইশারা দেই যে পিছনে কিছু আছে।
তখন আমার বড় মামা যখন দেখে তখন দেখে কিছুই নাই। তারপর সেদিন রাতে আমার জ্বর চলে আসছিল, কিন্তু আমার সাথে আর পরবর্তী সময় কোনো ঘটনা ঘটেনি। তো আমি এতক্ষণ ছিলাম ফারহান আপনাদের সাথে, আপনারা দেখছিলেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 8। তো আজকের মতো এই পর্বটি এই অবধি। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে, এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আমাদের ঘটনাটি প্রচার করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা আপনাদের প্রোফাইলে, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল যেসব সাইটগুলো আছে সেখানে শেয়ার করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, যদি আপনাদের কাছে ভালো লাগে। ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফারহান। আপনারা যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের জিমেলের থ্রুতে ঘটনা শেয়ার করতে পারেন, দ্যাট ইজ evfbhai@gmail.com। সেখানে অবশ্যই আপনারা ঘটনা পাঠানোর সময় আপনাদের ডিটেলস দিতে ভুলবেন না, এবং ঘটনা সুন্দর করে লেখার চেষ্টা করবেন দাড়ি কমা দিয়ে, কারণ অনেকে মানে একবারে লেখা শুরু করে দেয়। তো একবারে লেখা শুরু করে দিলে আসলে একবারে তো পড়া যায় না, কোথায় থামতে হবে সেটা তো বুঝতে হবে। তাই ওই রকম ঘটনা অনেক সময় সিলেক্ট হয় না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। কথা হচ্ছে নেক্সট পর্বতে। আল্লাহ হাফেজ।